প্রত্যেকে স্বাগত। আজ আমরা পড়ব মাইক্রো প্রপাগেশন, যার বাংলা অনুবিস্তারণ। কোষ আবিষ্কার হওয়ার পর থেকে আমরা স্লেইডেন এবং সোয়ানের কথা জানি। পর থেকে বিভিন্নভাবে কোষ সম্পর্কে গবেষণা হয়েছে। একটি কোষ অসংখ্য প্রকারের কোষে বিভেদিত হয়, মাথায় রাখতে হবে বিষয়টি। বিভাজিত নয়, বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, বিভেদিত হয়ে একটি কোষ বিভিন্ন রকমের কোষে পরিবর্তিত হয়। এই যে বিভেদন ক্ষমতা, একটি কোষ যে বিভিন্ন প্রকার কোষে পরিবর্তিত হতে পারে, তাকে আমরা বলবো টোটিপোটেন্সি। তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম তার দেহের যে কোনো একটি অংশের, অর্থাৎ মূলের, কাণ্ডের, পাতার, কাক্ষিক মুকুল, অস্থানিক মুকুল, এরকম যে কোনো একটি অংশের কোনো একটি কোষকে আমরা যদি উদ্দীপিত করতে পারি সঠিকভাবে, তাহলে তার থেকে যে কোনো রকমের কোষে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ পাতার কোষ থেকে মূলের কোষ, পাতার কোষ থেকে কাণ্ডের কোষ, মুকুলের কোষ, এতে পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে বিজ্ঞানী গটলিব হ্যাম্বারল্যান্ড 1902 খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, যেটি ছিল টিস্যু কালচারের উপর নির্ভর করে। এই টিস্যু কালচারের মাধ্যমে তিনি এরকম অসংখ্য প্রকারের কোষ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এখন পরবর্তীকালে বিজ্ঞানী স্টিওয়ার্ট 1968 খ্রিস্টাব্দে সফলভাবে এই টিস্যু কালচার পদ্ধতিটি সম্পন্ন করেন। তাই স্টিওয়ার্টকে আমরা টিস্যু কালচারের ক্ষেত্রে পায়োনিয়ার ভাবব। কিন্তু যেহেতু প্রথমে এই কাজটি করেছিলেন গটলিব হ্যাম্বারল্যান্ড, তাই গটলিব হ্যাম্বারল্যান্ডকে আমরা বলবো টিস্যু কালচারের জনক। ক্লিয়ার? বেশ, এখন চলে আসি যে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ বলতে কি বুঝি। অনুবিস্তারণ হলো কলাকর্ষণ পদ্ধতিতে কৃত্রিমভাবে উদ্ভিদের দ্রুত বংশবিস্তার ঘটানোকে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন বলে। দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। পদ্ধতিটি অবশ্যই কলাকর্ষণ পদ্ধতি, যাকে আমরা ইংরেজিতে বলবো টিস্যু কালচার, এবং এটি উদ্ভিদের দ্রুত বংশবিস্তার ঘটাবে। ক্লিয়ার? বেশ, এখন চলে আসি প্রথম যে ধাপ আমরা আলোচনা করব, তা হলো উদ্ভিদ নির্বাচন ও এক্সপ্ল্যান্টের নির্বীজন। ইংরেজিটা অনেক বেশি সহজ। সিলেকশন অফ প্ল্যান্ট অ্যান্ড স্টেরিলাইজেশন। এখন উদ্ভিদের কোনো একটি নির্দিষ্ট অংশকে আমরা নির্বাচন করব, বা বিভিন্ন প্রকারের যে উদ্ভিদ আছে, কোন উদ্ভিদটিকে আমরা এই মাইক্রোপ্রোপাগেশনেতে ব্যবহার করব, সেটি সম্পর্কে আমাদেরকে নির্বাচন করতে হবে। এখন তার যে অংশটিকে আমরা ব্যবহার করব তাকে বলবো এক্সপ্ল্যান্ট। অর্থাৎ মাইক্রোপ্রোপাগেশনের সময় আমরা উদ্ভিদের যে অংশকে ব্যবহার করি সেই অংশটিকে বলবো এক্সপ্ল্যান্ট। এটি কাক্ষিক মুকুল হতে পারে, অস্থানিক মুকুল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা পরে এক্সপ্ল্যান্ট সম্পর্কে আলোচনা করছি। এখন এই বিষয়টি দেখে নিই, উদ্ভিদের নির্বাচন এবং এক্সপ্ল্যান্ট নির্বীজন। যে এক্সপ্ল্যান্টটিকে আমরা চয়েস করব উদ্ভিদের ক্ষেত্রে, সেই এক্সপ্ল্যান্টটিকে প্রথমে আমাকে স্টেরিলাইজ করতে হবে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন রকমের মিডিয়াম আমরা ব্যবহার করি। 70% অ্যালকোহল, একটি কমন 70% অ্যালকোহল, এটি ব্যবহার করা হয় সাধারণত স্টেরিলাইজ করার জন্য। বেশ, পরের পর্যায়ে বা পরের ধাপে চলে যাই। পরের ধাপটি হলো কলাকর্ষণ যে মাধ্যম, সেই মাধ্যমে এক্সপ্ল্যান্টের স্থানান্তর, অর্থাৎ এক্সপ্ল্যান্টের ট্রান্সফার করতে হবে কোথায় না, কলাকর্ষণ মাধ্যমে। কলাকর্ষণ মাধ্যমটি কি না, যে মিডিয়াম বা যে কলয়েড পদার্থটির উপরে আমি এক্সপ্ল্যান্টকে প্রতিস্থাপিত করব। এখন একটি টেস্ট টিউবের মধ্যে আমরা এরকম একটি মিডিয়াম বানাবো, কালচার মিডিয়াম। এই কালচার মিডিয়ামটি হচ্ছে গিয়ে কলাকর্ষণ মাধ্যম। বিভিন্ন প্রকার উপাদান আমরা এই মাধ্যম বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। সাধারণত সুক্রোজ, ইনঅর্গানিক সল্ট, কিছু ভিটামিন, প্রোটিন, অবশ্যই বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড, খুব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, অক্সিন হরমোন এবং সাইটোকাইনিন হরমোন, এই উপাদানগুলিকে আমরা ব্যবহার করব কলাকর্ষণ মাধ্যম বানানোর ক্ষেত্রে। এখন এই উপাদানগুলি দিয়ে গঠিত যে কলাকর্ষণ মাধ্যম, সেই কলাকর্ষণ মাধ্যমেতে আমরা এক্সপ্ল্যান্টটিকে স্থানান্তর করব।
এক্ষেত্রে এটিডি টেস্ট টিউব, এই অংশগুলিকে আমি যদি ধরে নিই যে গোলাকর্ষণ মাধ্যম, তাহলে এই মাধ্যমেতে এক্সপ্ল্যান্ট, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি কাঠিক মুকুলকে আমরা স্থানান্তরিত করছি এই মাধ্যমেতে। বেশ, পরের ধাপে চলে যাই। পরের ধাপ কি হলো? কর্ষণ মাধ্যমে বিটপের সৃষ্টি। এখন এই যে কর্ষণ মাধ্যমেতে আমি এক্সপ্ল্যান্টকে ট্রান্সফার করলাম, করার সাথে সাথে কি হবে না, এই এক্সপ্ল্যান্টটি আমরা এক্ষেত্রে সবুজ কালার দিয়ে দেখিয়েছি এক্সপ্ল্যান্ট, এই এক্সপ্ল্যান্টটি বিভাজিত হতে থাকবে, দ্রুত এর বিভাজন ঘটবে। দ্রুত বিভাজন ঘটার ফলে কি হবে না, কিছুটা আনডিফারেন্সিয়েটেড কোষ তৈরি হবে, আনঅর্গানাইজড কিছুটা কোষ তৈরি হবে। এই কোষগুলিকে একত্রে আমরা বলবো ক্যালাস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সপ্ল্যান্ট সেটি বিভিন্নভাবে বিভাজিত হয়ে গিয়ে একটি ক্যালাস তৈরি করেছে। এই ক্যালাস ফর্মেশনের যে দশা, এটিকে আমরা বলবো ক্যালাস কালচার। ক্লিয়ার? বেশ, এখন এই ক্যালাসটিকে যদি আমরা আবার অন্য একটি মিডিয়াম, অবশ্যই বিভিন্ন প্রকার উপাদান দ্বারা গঠিত, আমরা এই উপাদানগুলিকে আলোচনা করেছি, তাতে ট্রান্সফার করি, তাহলে সেখানেতে এই ক্যালাসটি আবার বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বিভাজিত হয়ে কোষগুলি এমব্রয়েডে কনভার্টেড হবে। এখন পরবর্তী ধাপেতে চলে যাই। এমব্রয়েডগুলিকে যদি আমরা, ছোট ছোট এমব্রয়েডগুলিকে যদি আমরা আবার অন্য একটি মিডিয়ামেতে, কালচার মিডিয়ামেতে ট্রান্সফার করি, সাধারণত এক্ষেত্রে যে মিডিয়ামেতে আমরা এমব্রয়েডটিকে ট্রান্সফার করব, সেই মিডিয়ামেতে হরমোন হিসাবে আমরা সাইটোকাইনিনকে বেশি পরিমাণে পাবো। অর্থাৎ সাইটোকাইনিনের পরিমাণ বেশি থাকলে সেখানেতে কোষগুলির দ্রুত বিভাজন ঘটবে এবং বিভাজিত হয়ে এই কোষগুলি, এমব্রয়েডটি একটি কাণ্ড তৈরি করবে বা শুট তৈরি করবে। এই শুট বা কাণ্ড তৈরি করার যে মিডিয়াম, তাকে আমরা অনেক সময় বলি শুটিং মিডিয়াম। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিটপ তৈরির অবস্থায় এক্ষেত্রে যে মিডিয়ামটি আমরা ব্যবহার করব, সেই মিডিয়ামটিকে আমরা বলবো শুটিং মিডিয়াম। এখন শুধুমাত্র কাণ্ড তৈরি হবে এই মিডিয়ামেতে, কিন্তু কোনো মূল তৈরি হবে না। পরবর্তী পর্যায়ে চলে যাই। পরবর্তী পর্যায়েতে আমরা দেখব মূলের সৃষ্টি হচ্ছে, কর্ষণ মাধ্যমে মূলের সৃষ্টি। এই কাণ্ডযুক্ত ছোট ছোট যে চারা, তাকে যদি আমরা আবার অন্য একটি মিডিয়ামেতে ট্রান্সফার করি, যে মিডিয়ামেতে আমরা সাইটোকাইনিনের জায়গায় অক্সিন বেশি পরিমাণে দেবো, সাইটোকাইনিনের জায়গাতে যেখানেতে যে মিডিয়ামটি হবে অক্সিন রিচ, সেখানে এই কাণ্ডগুলির থেকে আমরা দেখব মূল তৈরি হয়েছে। এই জন্য এই মিডিয়ামটিকে আমরা বলবো রুটিং মিডিয়াম। অর্থাৎ এই মিডিয়ামেতে এই ধরনের কাণ্ড থেকে মূল তৈরি হয়। ক্লিয়ার? এই যে মূলগুলি তৈরি হলো, অর্থাৎ তখন এই ছোট ছোট কাণ্ডগুলি এখন এক একটি ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদে পরিণত হলো। এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলিকে আমরা বলবো প্ল্যান্টলেট। কি বলবো? প্ল্যান্টলেট। তাহলে আমরা দেখছি এখানেতে যে ছোট ছোট উদ্ভিদগুলো তৈরি হয়েছে তাকে আমরা প্ল্যান্টলেট বলছি। এদেরকে আমি অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করেছি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান্টলেটগুলিকে এটি পাত্রে ট্রান্সফার করেছি। কেন না, ল্যাবরেটরি থেকে বেরোনোর সাথে সাথেই ছোট ছোট যে প্ল্যান্টলেট, এগুলি কিন্তু প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে পারে না, এদের রেজিস্ট্যান্স পাওয়ার খুব কম। প্রাকৃতিক পরিবেশে এই প্ল্যান্টলেটগুলিকে বেঁচে থাকার জন্য তাদেরকে একটি নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রসেসটি হলো হার্ডেনিং। অর্থাৎ কয়েকদিন ধরে একটি নিয়ন্ত্রিত পরিবেশেতে আমরা এই প্ল্যান্টলেটগুলিকে রাখবো। এই যে নিয়ন্ত্রিত পরিবেশেতে আমরা প্ল্যান্টলেটগুলিকে রাখলাম এবং রেখে তাকে তার রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ালাম, পরিবেশের সাথে তাকে অ্যাডাপ্টেড হওয়ার সুযোগ দিলাম, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে হার্ডেনিং। হার্ডেনিং কমপ্লিট হওয়ার পরেতে কি হবে, ওই প্ল্যান্টলেটগুলিকে আমি এবার পরিবেশে নিয়ে আসবো, অর্থাৎ মাটির মধ্যে, যেখানেতে আমি চারা রোপণ করতে চাই সেই জায়গাতে রোপণ করব। ক্লিয়ার? অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্ট, ক্ষুদ্র চারা গাছের মাটিতে স্থানান্তর। এখন এই যে পদ্ধতিটি বা এই যে পর্যায়গুলি আমি আলোচনা করলাম, খুব কম সময়ের মধ্যে আমি বলে ফেললাম এবং মনে হলো যে খুব সহজে এটা করা যায়, কিন্তু বলাটা যত সহজ, এই এক্সপেরিমেন্ট ভীষণ কঠিন। প্রত্যেক মুহূর্তে ইনফেকশনের চান্স থাকে, তাই একটি নির্দিষ্ট পদ্ধতিতে সাবধানতার সাথে
আমার প্রত্যেকটি স্টেপকে ফলো করতে হয়। বিন্দুমাত্র অসাবধানতার ফলেই ইনফেকশন আসতে পারে এবং পুরো প্রসেসটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা দেখে নিই যে কি কি এক্সপ্ল্যান্ট আমরা ব্যবহার করব। কাক্ষিক মুকুল, অস্থানিক মুকুল এবং সোমাটিক এমব্রিওজেনেসিস, এইগুলিকে আমরা এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করব। কাক্ষিক মুকুলের কথা আমরা জানি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি এক্সপ্ল্যান্ট, কারণ অনেক সময়তে উদ্ভিদের ক্ষেত্রে রোগগ্রস্ত উদ্ভিদের অংশ আমরা পাই। এই রোগগ্রস্ত উদ্ভিদ থেকে যদি আমরা সুস্থ সবল উদ্ভিদ তৈরি করতে চাই, তাহলে আমরা উদ্ভিদের শুধুমাত্র কাক্ষিক মুকুলের যে ভাজক কলার অগ্রস্থ ভাজক কলার অংশ, সেই অংশটিকেই সংগ্রহ করতে পারি। কেন না, উদ্ভিদটি রোগগ্রস্ত হলেও এই যে কাক্ষিক মুকুলের অগ্রের অংশ, মেরিস্টেমেটিক যে পার্ট, তা কিন্তু রোগগ্রস্ত হয় না। কেন না, সেক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল তৈরি হয় না অত দ্রুত, তাই সেক্ষেত্রে রোগ বিস্তারের সম্ভাবনা থাকে না। তাই এই অংশটিকে আমরা খুব সহজেই, রোগগ্রস্ত উদ্ভিদের এই অংশটিকে আমরা খুব সহজেই এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি সুস্থ এবং সবল চারা তৈরির জন্য। যাই হোক, অস্থানিক মুকুল আমরা ব্যবহার করব। নেক্সট হচ্ছে সোম্যাটিক এমব্রিওজেনেসিস। এই টার্মটা আমাদের কাছে নতুন। সোম্যাটিক এমব্রিওজেনেসিস ব্যাপারটা কি? সোম্যাটিক অর্থাৎ নামটা থেকে পরিষ্কার, দেহকোষ, সোম্যাটিক সেল। এই সোম্যাটিক সেল বা দেহকোষগুলিকে যদি আমি এমব্রিওতে পরিবর্তিত করি এবং এই এমব্রিও থেকে যদি আমি চারা তৈরি করি, প্ল্যান্টলেট তৈরি করি, তাহলে এই পদ্ধতিটিকে আমরা বলবো সোম্যাটিক এমব্রিওজেনেসিস। কি বললাম? উদ্ভিদের যে কোনো একটি দেহকোষ, এই দেহকোষগুলিকে যদি আমি এমব্রিওতে কনভার্ট করি, অর্থাৎ এমব্রিওজেনেসিস ঘটাই, এবং এই এমব্রিও থেকে যদি আমি প্ল্যান্টলেট তৈরি করি, তাহলে তাকে আমরা বলবো সোম্যাটিক এমব্রিওজেনেসিস। এক্ষেত্রে সোম্যাটিক এই এমব্রিওগুলোকে আমরা ব্যবহার করতে পারি এক্সপ্ল্যান্ট হিসেবে। ক্লিয়ার? বেশ, এখন দেখে নিই মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণের গুরুত্ব কি, এর ইম্পর্টেন্স কি, কেন আমরা অনুবিস্তারণ এবং মাইক্রোপ্রোপাগেশন করব। প্রথমেই দেখে নিই বীজের সুপ্ত দশা কাটানো। আমি আলোচনা করেছিলাম যে বেশ কিছু উদ্ভিদের বীজ আছে, সেই বীজগুলো একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র অঙ্কুরিত হয়। অথচ আমরা সারা বছর যদি সেই সমস্ত উদ্ভিদের চারা পেতে চাই, তাহলে আমরা এই মাইক্রোপ্রোপাগেশনের সাহায্য নিতে পারি। অর্থাৎ বীজের যে সুপ্ত দশা, এই সুপ্ত দশা কাটানোর জন্য আমরা মাইক্রোপ্রোপাগেশন ব্যবহার করতে পারবো। নেক্সট আসি কৃত্রিম বীজ তৈরি। যেখানে বীজ থেকে চারা তৈরি হয় না, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি এই কোষগুলিকে সংগ্রহ করে, এক্সপ্ল্যান্টগুলিকে সংগ্রহ করে তার থেকে যদি চারা তৈরি করি, অসংখ্য চারা তৈরি করি, তাহলে খুব সহজেই, খুব কম সময়েই আমরা অসংখ্য চারা পেতে পারবো। একে আমরা এই প্রত্যেকটি এক্ষেত্রে অংশকে আমরা এক একটি কৃত্রিম বীজ বলবো। নেক্সট হলো রোগ প্রতিরোধী চারা গাছ তৈরি। বর্তমান বায়োটেকনোলজির যুগ, বিভিন্ন রকম হাইব্রিডাইজেশন হচ্ছে, জিনের কাটা ছেঁড়া চলছে, বিভিন্ন রকমের জিনকে আমরা ইনকর্পোরেট করছি। এই জিনগুলি উদ্ভিদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমরা বিটি টক্সিনের কথা জানি, বিটি বেগুনের কথা জানি, যে ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজি ব্যবহার করছি। বেগুনেতে আমরা বিটি টক্সিন জিন ইনকর্পোরেট করে দিচ্ছি। যাই হোক, তো এই ধরনের যে চারা, অর্থাৎ একটি কোষের জিন ট্রিটমেন্ট করে তার জিনের পরিবর্তন ঘটিয়ে ওই কোষটির থেকে যদি আমি মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে সেল কালচার, টিস্যু কালচার করে যদি আমি অসংখ্য গাছ তৈরি করি, চারা তৈরি করি, তাহলে যে উদ্ভিদগুলি তৈরি হলো তারা ওই বিশেষ রোগটিকে প্রতিরোধ করতে সক্ষম হবে। অর্থাৎ রোগ প্রতিরোধী চারা তৈরি করতে আমরা সক্ষম হচ্ছি। অর্থাৎ এটি একটি মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব। নেক্সট আসবো পুংবন্ধা উদ্ভিদ তৈরি, মেল স্টেরাইল প্ল্যান্ট। আমরা এই টার্মটিও খুব জানি যে বিভিন্ন ক্ষেত্রে মেল স্টেরিলিটি এটা প্র্যাকটিস করা হচ্ছে, জিনের পরিবর্তন ঘটিয়ে তারপরে মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে প্ল্যান্টলেট তৈরি করে আমরা পুংবন্ধা উদ্ভিদ তৈরি করতে পারি। নেক্সট হলো জার্ম প্লাজম সিস্টেম। অর্থাৎ এভাবে পরিবর্তিত হওয়ার পরে যে উদ্ভিদ তৈরি হলো, সেই উদ্ভিদের অংশকে আমরা
প্রিজার্ভ করে পরবর্তীকালে অসংখ্য এই ধরনের উদ্ভিদ তৈরি করতে পারি এবং জার্ম প্লাজম হিসেবে এগুলিকে সংরক্ষণ করতে পারি। ক্লিয়ার? বেশ, মোটামুটি এগুলি হলো মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণের গুরুত্ব। আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দিতে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।